সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। একটি নতুন বছর আমরা শুরু করলাম। সবকিছুই অতীতের উপরে পা দিয়ে ভবিষ্যতের সোপান তৈরি হয়, কিন্তু তারপরেও মানুষ তার চেষ্টা, একাগ্রতা, ইচ্ছাশক্তি নানান কিছু দিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারে। জাতীয় জীবনের ক্ষেত্রেও এটিও একটি সত্য কথা। একটি জাতি যদি চায় নিজেদেরকে পরিবর্তন করতে, তাহলে তারাও পরিবর্তন করতে পারে। আমাদের অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এখন। আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিমণ্ডলেও বেশ কিছু জায়গায় সংস্কারের দরকার আছে বলেই বিশ্লেষকরা বলছেন। সবকিছু মিলেই নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। সবাই ব্যক্তিগতভাবে নিজেরা অনেক রেজলিউশন নিচ্ছেন। আগামী বছরটি কেমন করতে চান, কি করতে চান, নিজেকে নবায়ন করার একটি উৎসব যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা আজকে চারজন বিশিষ্ট জনকে সমাজে নিয়ে বসেছি। তাদের কাছে আমরা জানতে চাইব আগামী দিনে, আগামী বছরে, যে বছর শুরু হলো, এই বছরটিতে জাতীয় জীবনে তারা কি কি দেখতে প্রত্যাশা করেন, বাংলাদেশকে এই এক বছরে তারা কোথায় নিয়ে যেতে পারছে মানুষ বা সরকার বা দেশের জনগণ, সেটি দেখতে তারা পছন্দ করবেন। সেসব বিষয় নিয়ে আলোচনা করব সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ জনাব আরিফিন সিদ্দিক। আমার সঙ্গে রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রামেন্দ্র মজুমদার। আমার সঙ্গে রয়েছেন লেখক ও গবেষক জনাব সৈয়দ আবুল মকসুদ এবং আমার সঙ্গে রয়েছেন কথাসাহিত্যিক সেলেনা হোসেন। আমি আলোচনা শুরু করতে চাই রামেন্দ্র মজুমদার, আপনাকে দিয়ে। নতুন বছরে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? প্রথমত হচ্ছে যে আমরা যে বছরটা কাটালাম তা থেকে শিক্ষা নিতে চাই এবং সেই শিক্ষাগুলো যেন মনে রাখি। প্রথমত হচ্ছে একটা মানবিক বাংলাদেশের আমরা প্রত্যাশা করি এবং নিজেদের ভোগ বিলাসের জন্য প্রকৃতির উপর যে নির্দয় আচরণ করেছি, প্রকৃতি ধ্বংস করেছি, তার থেকে অবসান চাই। সুতরাং আমাদেরকে করোনা অতিমারে শিখিয়েছে যে এই পৃথিবীতে, এই ধরিত্রীতে মানুষের সঙ্গে নদী নালা গাছ পশু পাখি সবারই বেঁচে থাকার অধিকার আছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদেরকে অনেক বেশি মানবিক হতে হবে, একটা মানবিক বাংলাদেশের প্রত্যাশা করি। যেমন এই সংকটকালে আমরা যারা দুর্ভোগে আছেন তাদের একে অন্যের পাশে দাঁড়িয়েছি, হাতে হাত ধরেছি। সুতরাং এই বোধটা যেন আমাদের মানবিক বোধটা আগামী দিনের বাংলাদেশের মধ্যে দেখতে চাই, সকল মানুষের মধ্যে সঞ্চারিত হোক। কিন্তু বাংলাদেশে তো রাজনৈতিক বিভাজন আছে, দলীয় কুন্দল আছে, রেষারেষি আছে, সমাজের ভেতরে হিংসা আছে, অপরাধ প্রবণতা আছে। এই সব কিছু রেখে কিভাবে মানবিক বাংলাদেশ হবে? সেটা হচ্ছে যে আমরা যারা মানবিকতায় বিশ্বাস করি তারা অন্যদের মধ্যে সেই বিশ্বাসটাকে সঞ্চারিত করবার চেষ্টা করব, যে যেভাবে পারি। আমরা শিল্পীরা সংস্কৃতি কর্মের মধ্য দিয়ে, লেখকরা তাদের লেখনের মধ্য দিয়ে এবং অধ্যাপকরা তাদের ছাত্রদেরকে শিক্ষার মধ্য দিয়ে। সুতরাং আমি মনে করি না যে সেটা একেবারেই অসম্ভব। এবং রাজনৈতিক যে বিভাজন আছে সেটা একটা দুষ্ট রাজনৈতিক চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। সেখান থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে কিন্তু বাংলাদেশ এগুতে পারবে না। আরেকটা হচ্ছে যে ভালো কিছু অভ্যাস আমাদের তৈরি হয়েছে স্বাস্থ্যবিধির জন্য, যেমন বারে বারে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক দেয়া। এসব যদি আমরা সামনে থাকি তাহলে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা করি আমরা। আজকে সাম্প্রদায়িকতা যেভাবে জেঁকে বসেছে আমাদের সমাজে, তা থেকে যদি আমরা মুক্ত না হই তাহলে কিন্তু আমরা এগুতে পারবো না। সুতরাং 2021-এর কাছে আমাদের প্রত্যাশা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ আমরা চাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কথা সাহিত্যিক সেলেনা হোসেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা কতটুকু শব্দটা এখানে হবে না,
তার আগে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। যারা আমার এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে, সবাইকে শ্রদ্ধা জানাই এবং আমাদের প্রত্যাশার জায়গাটা এই বছরে অনেকখানি পূর্ণ হোক সেটাও জানাই। তবে রামেন্দু দাদা যে কথাটি বললেন, আমি নিজেও সব সময় এই কথাটা বলি যে আমরা সংখ্যালঘু শব্দটি ব্যবহার করব না, এটা বাংলা ভাষা থেকে মুছে যাক। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই অর্থে বাংলাদেশ যদি 2021 সালে নিজেদের নতুন নির্মাণ ঘটাতে পারে তাহলে এটা একটা প্রত্যাশার বড় জায়গা হবে। আর মানবিক চেতনার দিক যেটা, সেটা হলো যে করোনা ভ্যাকসিন যেটা এসছে সেটা নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমানভাবে বন্টন হবে। সবাই যেন এই মানবিক দিকের জায়গাটি ধারণ করে আমাদের সমাজে বেঁচে থাকার সবচেয়ে স্বস্তিটা পান, এবং এই স্বস্তি দিয়ে আমরা আমাদের গণমানুষের চেতনাকে আপ্লুত করে রাখবো এবং বলবো এটা বাংলাদেশের সত্যিকারের একটি বড় পদক্ষেপ। বাংলাদেশের গণমানুষ মানবিক চেতনাবোধের, মনুষ্যত্বের চেতনাবোধের সব জায়গা থেকে নিজেদের সবটুকু অর্জন করবে। আমি এই অসাম্প্রদায়িক বাংলাদেশের পাশাপাশি মানুষের, প্রত্যেকটি মানুষের অধিকারের জায়গাটি মানবিক বোধে সমুন্নত দেখতে চাই, এবং কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু শব্দ দিয়ে বলা যাবে না যে অমুকটা সংখ্যালঘু। পাশাপাশি আমাদের আদিবাসী জনগোষ্ঠীকেও তাদের মর্যাদার সঙ্গে বাস করার জায়গাগুলো তৈরি দিতে হতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় তাদের 5টি ভাষা শিশুদের শেখানোর জন্য স্কুলে যে দায়িত্বটি নিয়েছেন, আমরা মনে করি আমাদের 57টির মতো আদিবাসী জনগোষ্ঠী আছে, এদের প্রত্যেকের মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে। কারণ এই মানবিক বিবেচনায় আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বজুড়ে একটা অর্জনের জায়গা দেখাতে পেরেছি। সুতরাং নিজেরা যদি এই সব জায়গাগুলো নিজেদের মধ্যে ধারণ না করি তাহলে আমাদের এই অর্জন এক সময় আমাদের মাঝেই বিলুপ্ত হবে। আমরা চাই না আমাদের জনগোষ্ঠী, আমাদের আদিবাসী জনগোষ্ঠী তাদের অধিকারের সবটুকু জায়গা নিয়ে যেন জীবন বিকাশের সুযোগ পায়, এবং আমাদের দরিদ্র জনগোষ্ঠী যেন তার থালায় যদি একটু ভাত না থাকে কিন্তু তাকে মনুষ্যত্বের মর্যাদায় বড় করে দেখতে হবে। এই সব চেতনাগত দিকগুলো আমাদের তরুণদের মাঝে সঞ্চারিত করতে হবে। আমাদের প্রজন্ম যেন এভাবে গড়ে ওঠে, এই সব কিছু প্রত্যাশার জায়গা। রামেন্দু দাদার সঙ্গেও আমি একমত, এবং আমি সব সময় এই জায়গাগুলোকে ধারণ করে বলি। এবং আমাদের চারপাশে যেটা হয়, আমরা যেমন ফারিয়ালারা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিই, আমাদেরকে সবাই মিলে সহযোগিতা করে। আমি আর আমার হাজবেন্ড তো চাকরি করেছি, আমরা বিত্তশালী নই, কিন্তু এত সহযোগিতা মানুষের কাছ থেকে পেয়ে আজকে 20 বছর ধরে সেই গণমানুষের স্বাস্থ্য সেবায় আমরা পৌঁছাতে পেরেছি। এই জায়গাটা আমাদের মানবিক বোধের একটি বড় দিক, এবং মানুষ কিভাবে এই জায়গাগুলোকে ধরে রাখার চেষ্টা করছে এটাকেও আমি মনে করি যে মানবিক বোধের একটি বড় চিন্তা থেকে মানুষ এই জায়গাগুলো ধরে রেখে অসুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ওষুধ, অসুস্থ মানুষের কাছে নিয়ে যাচ্ছে ডাক্তার। সুতরাং আমরা যে যেখানে আছি সবাই মিলে যদি এ ধরনের আচরণকে আমরা ঠিক মতো করে তৈরি করতে পারি তবে আমাদের দেশ জুড়ে মানবিক বোধের জায়গাটা অনেক বেশি প্রসারিত হবে। 2021 সাল আমাদের সেই চিন্তা চেতনাকে জাগ্রত করুক, নিয়ে আসুক বড় শক্তির জায়গা, তাহলে মনে হবে আমাদের প্রত্যাশা পূরণ হবে নববর্ষের কাছ থেকে। জি, অনেক ধন্যবাদ। কথা সাহিত্যিক সেলেনা হোসেন বলছেন 2021 হোক জীবন বিকাশের বছর। শিক্ষাবিদ জনাব মোশাররফ আরেফিন সিদ্দিক, কি আপনার মত? ধন্যবাদ আপনাকে। আজ 1 জানুয়ারি 2021 এবং এই নববর্ষের এই দিনে আমি আমাদের সকল দর্শক যারা দেখছেন দেশ বিদেশ থেকে, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, সকলকে আন্তরিকভাবে নববর্ষের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই।
একই সাথে আমাদের দুজন সহ আলোচক রামেন্দ্র মজুমদার এবং সেরিনা হোসেন যে কথাগুলো বললেন তার সাথে আর নতুন করে কিছু বলার থাকেন। ওনারা বলেছেন আজকে মানবতা বোধের পুনর্জাগরণের কথা। আমি তো মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুধু আমাদের বাংলাদেশকে নয়, সারা পৃথিবীর মাঝে এই মানবতা বোধকে আবার জাগরিত করা দরকার আছে, মানবতা বোধের পুনর্জাগরণ দরকার আছে। আপনি চিন্তা করতে পারেন বিশ্ব এখন মহামারীতে আছে, প্যান্ডেমিক সিচুয়েশন যেটাকে বলে, এবং এই করোনা ইতিমধ্যে কত মানুষকে, কত লক্ষ মানুষকে আমাদের থেকে ছিনিয়ে দিয়েছে। বাংলাদেশেই দেখেন কত মানুষ চলে গেছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক সামরিক বড় বড় ধরনের একটা প্রভাব বলয় আছে পৃথিবীতে, বড় প্রভাব ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়গুলো। এই প্যান্ডেমিক সিচুয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে গেল। চিন্তা করা যায় এটা যদি বেরিয়েও যেতে হয় এই ক্রাইসিসের সময়, বিশ্ব যেখানে একটা অস্তিত্বের লড়াইয়ের মধ্যে আছে, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরো এই হেলথ সেক্টরটাকে কোঅর্ডিনেট করছে বিশ্বব্যাপী। সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বেরিয়ে যাওয়ার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিরাট একটা অনুদান দেওয়া হয় সেটা পাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর্মাল বা আনুষ্ঠানিক কোনো যোগাযোগ থাকবে না। এটি কি করে সম্ভব? এটা দেখতে হলো আমাদের চোখের সামনে। এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই আমরা আশা করব না জো বাইডেন 20 জানুয়ারি জো বাইডেন যখন আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন, আমরা আশা করবো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটাই মানবতা বোধে জাগ্রত করার জন্য প্রথম এজেন্ডা ঠিক করব। আমরা বাংলাদেশে সেটি জি, অনেক ধন্যবাদ জনাব মোশাররফ সিদ্দিক। আমি আপনার কাছে আবারও আসবো। লেখক ও গবেষক জনাব সৈয়দ আবুল মকসুদ, তাহলে মানবিকতা বোধের জাগরণ, একটি মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটি আশা করছেন আলোচকরা, কি বলবেন আপনি? আপনি মিউট হয়ে আছেন। জনাব সৈয়দ আবুল মকসুদ, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে আছেন, কাইন্ডলি আনমিউট হতে হবে আপনাকে। জি বলুন। এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলুন। নববর্ষের শুভেচ্ছা সকলকেই। যে তিনজন যে বক্তব্য রাখলেন, এই তিনজনের বক্তব্যের আমারও বক্তব্য, আমরা কেউই এর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারবো না। মানবতাবোধের কথা যেটা বলছেন, মানবিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠায়, এটাই কিন্তু মুক্তিযুদ্ধের যে আমাদের অঙ্গীকার, সেটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠারই অঙ্গীকার ছিল। মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে যে সেটা নাই তা না। এই যে করোনা মহামারী গেল, প্রথম দিকে যে ধরনের আতঙ্ক কাজ করেছে, মৃতদেহ সৎকারের জন্যেও মানুষ পাওয়া যায় না, কিন্তু তার ভেতর থেকেও করা গেছে যে কেউ না কেউ এগিয়ে এসছেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক না কেন, আমরা দেখেছি যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, কিন্তু কখনো কখনো তার ভিতরে পশুত্ব, তার ভিতরে ধর্মান্ধতা, তার ভিতরে আরো নানান রকমের যে খারাপ যে দোষগুলি, এইগুলি প্রকাশ পায়। আমরা বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতি বাংলাদেশে হওয়ার কথা না। বাংলাদেশ আফ্রিকার কোন দেশের মতো দেশ নয়। হাজার হাজার বছরের সভ্যতা বাংলাদেশে। বাঙালি জাতি 2500 বছর যাবৎ যে সভ্যতার সৃষ্টি করেছে,
এবং তারই ধারাবাহিকতায় ৭১ যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধে একটি মানবিক বাংলাদেশ করার প্রত্যয় ছিল। কিন্তু এই যে বছরটি শুরু হলো, এই বছরটি, এটা তো গত বছরেরই একটা ধারাবাহিকতা। অন্য অন্য স্বাভাবিক বছর যদি হতো, তাহলে আমরা একরকম ভাবে এই বছরকে দেখতাম, বিচার করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে সেই প্যান্ডেমিক, সেই রকমের সেই মহামারী, এটা রয়েই গেছে। এখনো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এবং এই গত একটি বছরে আমাদের ঘনিষ্ঠজন, প্রিয়জন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের এত সমস্ত গুণী ব্যক্তি আকস্মিকভাবে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, যে আজকে এই আলোচনা করতে বসে আমি শুরুতেই লক্ষ্য করছিলাম, সেলিনা হোসেন যেটা বলছিলেন যে আজকের পত্রিকায় প্রথম দিকে এই আমাদের এই আলোচনা আরম্ভ হওয়ার আগে তিনি দেখছিলেন পত্রিকার যে এই যে যারা মারা গেছেন তাদের ছবি বেরিয়েছে, সকলের না হলেও অন্তত 20 খ্যাতিমানদের বেরিয়েছে। এই ছবির দিকে তাকানো যায় না, মনে হয় তারা আমাদের মধ্যেই রয়েছে এখনো। এই যে যেটা মানবিক বাংলাদেশ গড়ার কথা বললেন, যে এর আগে আমাদের যে এই যে প্যান্ডেমিক যেটা চলছে, যে এই করোনা এটা চলছে, এটা বাংলাদেশের একার সমস্যা না। এটা যদি একার সমস্যা হতো, এটা যদি ঘূর্ণিঝড় হতো, এটা যদি জলোচ্ছ্বাস হতো, তাহলে আমরা বলতাম যে বাংলাদেশ সরকার কিভাবে এটাকে ম্যানেজ করছে, কিভাবে এই দায়িত্ব পালন করছে সেটা। কিন্তু এটা সমস্ত পৃথিবীর সমস্যা। তার মধ্য থেকেও বাংলাদেশ সরকার যে সমস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই যে সমস্ত প্রণোদনা ঘোষণা করেন, তাতে হয়েছে কি যে আমাদের অর্থনীতিটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। আমাদের তৈরি পোশাক শিল্প, যেটা অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল প্রথমেই, সেই ঝুঁকি সেখানেই তিনি প্রথম প্রণোদনা দেন। কৃষিতেও দিয়েছেন, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত প্রণোদনা দেওয়া হয়েছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের দেশে, যদিও এখনো দেশে এবং বিদেশে বাঙালি মারা গেছে কমসে কম 10-12 হাজার, বাংলাদেশের ভেতরেই 7-8 হাজার। কাজেই এই অবস্থাটা আমাদের আরো শোচনীয় হতে পারত, এবং সেই রকমের আশঙ্কাই ছিল। ভবিষ্যৎবাণীও এরকম করা হয়েছিল, পত্র পত্রিকা বলা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটাকে খুব মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাসের সৃষ্টি করেন, তিনি মানুষের ভিতরে শুরু থেকেই শেখাতে না যে যাতে আতঙ্কগ্রস্ত হয়ে সবকিছু যাতে স্থবির হয়ে না যায়, সেই ধরনের একটা মনোবল তিনি তৈরি করতে পেরেছিলেন, যার ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর যেটা মানবিক দিকের কথা যেটা বলছে, আমরা মানবিক বাংলাদেশ, এটি তো আমাদের সংবিধান করতে বলেছে, এটি তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটাই তো বাঙালির যে চিরকালের বাঙালি যাদের শিক্ষা নিয়ে আমরা এই জাতি গঠন করেছি, সেই বহু আগে থেকে যদি দেখি, তাহলে শ্রী চৈতন্যের সময় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, তারপরে নজরুল ইসলাম, এই তাদের সকলের যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো যে সমস্ত মনীষী এই জাতি গঠনে ভূমিকা রেখেছেন অতীতে শত শত বছর যাবত, তাদের শিক্ষা রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে। বর্তমানে যারা কাজ করছেন, এইখানে আমরা যারা বসা আছি, সাধ্যমতো আমরা প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে লেখালেখি করে হোক, নাটক করে হোক, গল্প উপন্যাস লিখে হোক, কবিতা লিখে হোক, শিক্ষা বিস্তারের মাধ্যমে হোক, বিশ্ববিদ্যালয়ে যারা পাঠ দান করছেন, সকলেই যার যার মতো, যার যার অবস্থান থেকে এই মানবিক বাংলাদেশ গঠনের একটা প্রচেষ্টা চলছে। এর মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি সবসময় ছিল আমাদের সমাজে, কখনো কখনো মাথার চারা দেয়। মাথার চারা দিলে সেই মাথাকে করার জন্য, মানে সেই চারা দেওয়া মাথা তাকে দামানোর জন্য এই শক্তিও আমাদের নাগরিক সমাজের মধ্যে রয়েছে, আমাদের জনগণের মধ্যে রয়েছে, আমাদের ছাত্র শিক্ষক থেকে শুরু করে সৈয়দ আবুল মকসুদ, আমি আপনার কথার সূত্র ধরে আমি একটু জনাব রামেন্দ্র মজুমদারের কাছে যেতে চাই, যে প্রতিক্রিয়াশীল শক্তি যখন মাথাচাড়া দিয়ে ওঠে,
তখন জনগণের ভেতরে সেই শক্তি আছে তা দমিয়ে দিয়ে একটি অসাম্প্রদায়িক পরিবেশ ফিরিয়ে আনার। বাংলাদেশে কি সেই জনগণের ভেতরে শক্তিটি কাজ করছে এই মুহূর্তে? আপনি মিউট আছেন। জি, আমি মনে করি যে জনগণের মধ্যে সেই শক্তি আছে। সেই শক্তিকে আমরা যাতে বিকশিত হয় সেই কাজটা করতে হবে। প্রথমেই বলি যে আমরা এখন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। আমরা আগামী বছর, এই বছরই আমরা আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশে পালন করব। এসব পালন একেবারে অর্থহীন হয়ে যাবে যদি আমরা বঙ্গবন্ধু যেসব আদর্শের জন্য লড়াই করেছেন সেগুলো আমরা অনুসরণ না করি। আমাদের মুক্তিযুদ্ধ যেসব মূলনীতির ভিত্তিতে হয়েছে সেসব আমরা অনুসরণ না করি। সুতরাং এগুলোর সাধারণ মানুষের মধ্যে কিন্তু আছে। আমি একটা উদাহরণ বলতে চাই, গণজাগরণ মঞ্চ। এক সময় আমরা মনে করতাম যে আমাদের তরুণরা বোধহয় দেশ নিয়ে ভাবে না, আমরা যারা বয়স্ক মানুষ আছি এখানে যারা আছি তারাই বোধহয় কেবলমাত্র মুক্তিযুদ্ধের কথা ভাবি বা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল অল্প কয়েকজন তরুণ মিলে আমাদের মনে যেই কথাটা আমরা বলতে পারছিলাম না সেই কথাটা যখন উচ্চারণ করলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে হাজির হলো। সুতরাং মানুষকে আহ্বান জানালে অবশ্যই মানুষ আসবে। আমি মনে করি মানুষের মধ্যে শুভবুদ্ধি আছে, শুভবুদ্ধিটার উদ্বোধন করতে হবে। আর মকসুদ সাহেব যে কথাটা বললেন যে আমি মনে করি যে আমাদের দেশে এই অতিমারি যেভাবে সামাল দেওয়া হয়েছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় কাজ। আমরা মনে করি যে একদিকে সরকারের দূরদর্শিতা, তবে আমার দুঃখ লাগে যে আমরা সাধারণ মানুষ অনেক সময় আমরা এই স্বাস্থ্যবিধি মানতে চাই না। এইটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সুতরাং আমরা যদি নিজেদের স্বাস্থ্যবিধিটা মানার চেষ্টা করি তাহলে সরকারের সঙ্গে মিলিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এবং দেখুন, এই যে বিপর্যস্ত অর্থনীতি যেখানে একেবারে থমকে গিয়েছিল অতিমারির কারণে, সেটা কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং তার পেছনে আসল শক্তি হচ্ছে মানুষ। এবং আমাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রের কৃষকের অবদান। সুতরাং এদের যাতে প্রণোদনা যথাযথ হয় সেটা আমরা চাইব। অনেক ধন্যবাদ। আমি একটা বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে আমাদের অনেক কিছু আলোচনার আছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজারের যে টিকা এসেছে তা তারা তালিকাভুক্ত করেছে জরুরি ভিত্তিতে। ভারতেও সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের যে টিকা আছে তার অনুমোদন দিচ্ছে। ফলে সবকিছু মিলে আগামী দিনগুলোতে বাংলাদেশ করোনার এই প্রকোপকে মোকাবেলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়ে সাংস্কৃতিক, মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা আলোচকরা করছেন তা কতটুকু করতে পারবে তা নিয়ে আরও একটু বিশ্লেষণ আমরা করব। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব আরিফিন সিদ্দিক, এই 2021 সালে কেমন রাজনৈতিক পরিবেশ আপনি দেখতে চান? আমার মনে হয় আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো করেছি তার মাঝেই এই বিষয়টা উঠে এসেছে যে কেমন বাংলাদেশ আমরা চাই। তো সেই বাংলাদেশ উপযোগী রাজনীতি চাইব আমরা নিশ্চয়ই। এই দেশের এই প্রজাতন্ত্রের যে প্রতিষ্ঠাকালীন যে ভিত রচিত হয়েছে 30 লক্ষ মানুষের, 30 লক্ষ শহীদের রক্তের উপরে, তারপর আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধানে কিন্তু বঙ্গবন্ধু দার্শনিক ভিত একটা দিয়ে গেছেন যে বাংলাদেশের দার্শনিক ভিতটা কি হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসবে। তো 2021-এর 1 জানুয়ারিতে দাঁড়িয়ে আমরা তো
ওই কথাই বলবো যে আমাদের দার্শনিক ভিত যেটা ছিল 2021-এর পরে 2022 আসবে, 2050 আসবে, কিন্তু 1 জানুয়ারি কিন্তু ঠিক থাকবে। 1 জানুয়ারি তারিখেই হবে। ঠিক একইভাবে আমাদের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সার্বিক ক্ষেত্রেই কিন্তু এই 4টি মূল নীতি অনুসরণ করে আমাদের চলতে হবে। আমাদের রাজনীতি আমরা সেটা চাইবো, গণতান্ত্রিক পরিবেশ চাইবো, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন রাজনৈতিক মতামত থাকবে, বিভিন্ন রাজনৈতিক দর্শন থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, এই যে 4টি মূল নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টি মূল নীতির উপরে ভিত্তি করেই এই 4টি মূল নীতিকে নিয়ে ধারণ করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড এই দেশে পরিচালিত হবে এবং গণতন্ত্রে সেই কথাই সর্বজন স্বীকৃত। তো সেই ধরনের রাজনীতি আমরা চাইব এবং সেই রাজনীতির উপযোগী আর অন্যান্য নীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, অর্থনীতি, শিক্ষানীতি সার্বিক ক্ষেত্রে তার প্রতিফলন হবে। এইভাবেই আমি 2021-কে কল্পনা করি এবং একই সাথে 2021-এর সাথে 21 সংখ্যাটি জড়িত। 21 কথাটি আমাদেরকে সেই 52-র 21 ফেব্রুয়ারিতে নিয়ে যায়। আজকে বাংলাদেশের 21 ফেব্রুয়ারি সারা পৃথিবীর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সেখান থেকে আমাদের 71 মহান মুক্তিযুদ্ধ, আজকে স্বাধীন বাংলাদেশ। 2021-এর 1 জানুয়ারিতে বসে আমরা যখন আলোচনা করছি, আমার বারবার মনে পড়ছে যে সেই ভাষা আন্দোলনে যারা জীবন দিলেন এবং আন্দোলন সংগ্রাম করে গেলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম, সেই চেতনাটি যেন আবার আমরা 2021-এ নতুন করে সে থেকে শক্তি গ্রহণ করি, শক্তি আহরণ করি এবং সেই শক্তি দিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম, মানবতা বোধের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা পৌঁছানোর চেষ্টা করব। সেটি আমাদের যে সংখ্যার হিসেব করলে অনেক মজার মজার বিষয় আছে এই বছরে। 21 সালের ক্যালেন্ডার 1971 সালের ক্যালেন্ডার একই রকম দেখতে, হুবহু। একেবারে হুবহু। জি, এবং আমাদের মুক্তিযুদ্ধের জন্য একটি স্মরণীয় বছরও আবার সেটি 21। জনাব সৈয়দ আবুল মকসুদ, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা বলছি এখন এসে যে আমরা গড়তে চাই, আমরা দেখতে চাই, প্রত্যাশা করি, কিন্তু মুক্তিযুদ্ধের পর 50তম বছরে আমরা পা দিচ্ছি। এখন তো আমাদের উদযাপন করার কথা, এসে বলার কথা যে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছি, এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা আরেকটু সামনে যেতে চাই। তাহলে কি এমন ঘটনা ঘটলো, কেন আমাদেরকে এখন বলতে হচ্ছে যে আমাদের প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করা? জনাব সৈয়দ আবুল মকসুদ। জি, ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি। জি, বলুন। ঠিক আছে। এই যে বলছেন আপনি যে তাহলে কেন বলতে হচ্ছে এটা যে আমরা চাই, কোন আদর্শ এটা রাতারাতি বাস্তবায়িত। আমরা 50 বছরে অনেক দূর এগিয়ে এসেছি। এর মধ্যে নানা রকমের বিপর্যয় গেছে, রাজনৈতিক বিপর্যয় গেছে, এখানে সামরিক শাসকরা এসেছেন, আধা সামরিক শাসকরা এসেছেন, সেনা সমর্থিত শাসকরা এসেছেন, তারপরে নির্বাচিত শাসকরাও ছিলেন। কাজেই নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়েই একটা জাতি অগ্রসর হয়। আমাদের যে 50 বছরে 49 বছরে আমরা যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটিতে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। একটা প্রতিক্রিয়াশীল শক্তি সবসময় থাকে এবং আমাদের এখানে আছে, তারা চাইবে দেশটাকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য। এটা চিরকালই ছিল, এই ধর্মান্ধ গোষ্ঠী সেটা থাকে, কিন্তু তার বাইরে অর্জন যেটা, সেই অর্জন তো খুব একটা কম তা বলা যাবে না। বাংলাদেশ যে সময় স্বাধীনতা অর্জন করেছে, কাছাকাছি সময়ে পৃথিবীর আরো বহু দেশ কাছাকাছি সময়ে বা তার চেয়ে কিছু আগে আরো বহু দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাদের সঙ্গে তুলনা করলে, এমনকি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে আমরা পিছিয়ে নেই। আমাদের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, আমাদের বহির্বিশ্বে আমাদের একটা জায়গা হয়েছে। এখন দেখুন, আমাদের সৈন্যরা অন্য দেশের এই গৃহযুদ্ধ ইত্যাদি থামানোর জন্য আমাদের শত শত হাজার হাজার সৈন্য, আমাদের পুলিশ, তারা বিদেশে কাজ করছেন। সুতরাং আমাদের গুরুত্ব পৃথিবীতে কম না। আমরা অর্জন আমাদের
কম অর্জন হয়নি, কিন্তু তারপরেও যেটা আমাদের যে মুক্তিযুদ্ধের যে আমাদের যে মূল নীতি, তার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার কথা, এটা গণতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকবে, সেখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে, জাতীয়তাবাদ, একটা বাঙালি জাতীয়তাবাদ বা এক ধরনের জাতীয়তাবাদ আমাদের যে বাঙালি জাতীয়তা ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতীয়তাবাদী চেতনা থাকবে। সেই জায়গাগুলো তো আমাদের অনেক অনেক রকমের বিপর্যয় ঘটেছে গত 50 বছরে, আবার সেগুলি সংশোধনের ব্যবস্থা হচ্ছে। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন, এই সরকার, এই দল, যে যে দল এখন সরকারে রয়েছে, এই দলের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 71-এ। সুতরাং তাদের তাদের চেষ্টা রয়েছে যে বাংলাদেশটা ওই নীতির ভিত্তিতেই পরিচালিত হোক। কিন্তু দীর্ঘ সময়ের ভিতরে যে আমাদের যে সমস্ত জায়গাতে যে দুর্বলতাগুলি, যে সমস্ত যে জায়গাগুলি তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা একটু সময় সাপেক্ষ। তারপরেও আমরা আশাবাদী ব্যক্ত করব যে আমরা এই 49 বছরে আমাদের যে অগ্রগতি হয়েছে অর্থনৈতিক সামাজিক ভাবে, সেই 49 বছরে না, গত 10-15 বছরের যে অগ্রগতিটা হয়েছে, আজকে আমাদের ছেলে এবং মেয়ে আর সংখ্যক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। আমাদের এখানে বহু সেক্রেটারি লেভেলের কর্মকর্তা রয়েছেন নারী। আমাদের নারী জীবনের এমন একটি ক্ষেত্র নাই যে ক্ষেত্রে নারী তার ভূমিকা রাখছেন না। জি, তো সুতরাং আমাদের যে পোশাক শিল্পের যে যে নারী যারা কাজ করছে, তারা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখছে। জি, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, কেউ কেউ বলে থাকেন অর্ধেকের চেয়ে একটু বেশি। তাদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আমি আপনার কথা সূত্র ধরে যারা প্রামেন্দ্র মজুমদারের কাছে যেতে চাই, যে করোনার এই সময়টাতে এসে বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটু শ্লথ হয়ে গিয়েছিল। এখন নতুন এই বছরে তা কি পুরনো রূপে ফিরে আসবে, নাকি যেই ঢিমে তাল শুরু হয়েছে তাই বজায় থাকবে? আস্তে আস্তে তো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমাদের জীবন যখন স্বাভাবিক হবে, সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিও যে চর্চা, তাও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তবে আমরা অতীত থেকে শিক্ষা নেব। এবং একটা জিনিস আমার খুব মনে হয় যে আমাদের চাহিদা অনেক কমাতে পারি, সেটা এবার আমরা এই অতিমারির সময় শিক্ষা গ্রহণ করেছি। সুতরাং আমি মনে করব যে আগামী দিনটা কিন্তু অতীতের মতো হবে না। 2021টা, এই যে সবাই বলেন যে নিউ নর্মাল, পৃথিবীটাই একটা নতুন পৃথিবী হবে। সুতরাং এই পৃথিবীর উপযোগী করে আমাদেরকে সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, সাহিত্যের মধ্য দিয়ে সেই নতুন পৃথিবীর কথা বলতে হবে, নতুন মানুষের প্রত্যাশার কথা বলতে হবে। আরেকটা জিনিস বারবার আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে পরমত সহিষ্ণুতাটা ফিরে আসুক। এই পরমত সহিষ্ণুতা বলে কোনো জিনিস আমাদের এখানে নেই। অনেক মত থাকবে, অনেক ধরনের রাজনীতি থাকবে, কিন্তু ডক্টর আরেফিন সিদ্দিক যেভাবে বললেন যে দুটো জিনিসের ব্যাপারে কোনো আমাদের আপোষ চলবে না। একটা হচ্ছে আমাদের জাতির পিতা, অন্যটি হচ্ছে আমাদের সংবিধান। এর ব্যাপারে আমরা এটাকে মান্য করে সবাই যার যার মতো করে রাজনীতি করতে পারবেন এবং প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার স্বীকার করতে হবে আমাদেরকে। বিরোধী দলের কথা শুনতে হবে এবং সেটা অবশ্যই গঠনমূলক বিরোধিতা হতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব মোশাররফ আরেফিন সিদ্দিক, আপনি শেষ এক বাক্য শুনতে চাই আপনার মুখে। আমার মনে হয় যে আমাদের এই আলোচনা শেষ করা একেবারেই অসম্ভব, শেষ করা যাবে না। তবে আমরা যেটা আশা করব, যে প্রত্যাশা আমাদের থাকবে, সেটি হচ্ছে সেই মহান মুক্তিযুদ্ধের বৎসর 71। আপনি একটু আগেই বলছিলেন যে 71-এর যে ক্যালেন্ডার এবং আজকে 2021-এর যে ক্যালেন্ডার, একেবারে হুবহু মিল আছে। আমরা এই 2021-এ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে নিয়ে সারা দেশবাসী 16 কোটি মানুষ আমরা একসাথে এগিয়ে যাব।
এটি হবে আমাদের প্রত্যাশা। অনেক এই প্রত্যাশা অনেক ধন্যবাদ। করে আমাদের অনেক ধন্যবাদ। আর যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে নতুন বছরে একটি অনুরোধ, আপনারা কাজ করুন এবং সবাই নিজ নিজ কাজের জায়গাতে সেরা হয়ে উঠুন। সবাইকে অনেক ধন্যবাদ SSRM জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য।